নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একখানি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম হেঁয়ালি। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পখানি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প হেঁয়ালি। সুমিত্রা চিরকাল আমার কাছে হেঁয়ালি হয়েই রইল। ওর দাদা ইন্দ্রজিৎ আর আমি শিউড়ি জিলা স্কুলে বরাবর একসঙ্গেই পড়েছি। কলেজে উঠেও পাছে ছাড়াছাড়ি হয়ে যায় বলে কলকাতায় পড়বার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেখানে যাইনি। ওর সঙ্গে বর্ধমান কলেজেই ভর্তি হয়েছিলাম। হোস্টেলে চিরকাল তদবির তদারক করে এক ঘরে থাকবারই বন্দোবস্ত করে নিতুম। অসুবিধে হতো একটু পুজো বা গরমের ছুটিতে, কারণ ওর গ্রাম আর আমার গ্রাম প্রায় 16 মাইল তফাৎ। সাইকেলেও রোজ যাওয়া আসা করতে কষ্ট হয়। তার ব্যবস্থাও একটা হয়েছিল। ছুটিতে আমি আর ইন্দ্রজিৎ ভাগাভাগি করে পরস্পরের বাড়িতে থাকতুম। সুমিত্রা ইন্দ্রজিতের সকলের ছোট বোন। নেহাত একরত্তি মেয়ে। এটা ওটা ফরমাস খাটত, কোনোদিন ভালো করে চেয়েও দেখিনি। 4th ইয়ারে উঠে গরমের ছুটিতে ওদের বাড়িতে এসে দেখলুম হঠাৎ কি এক মায়া মন্ত্রে ওর চাহনি হয়ে উঠেছে গভীর। কথা বলে আস্তে আস্তে, চলে ধীরে ধীরে। এ নিয়ে আমরা অনেক ঠাট্টা তামাশাও করলুম, হাসাহাসি হলো বিস্তর। পুজোর ছুটিতে এসে দেখলুম ও আর ফ্রক পরে না, শাড়ি ধরেছে। হাসাহাসিটা বন্ধ করতে হলো। বিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি আসতে দেখা গেল সুমিত্রা চট করে আমাদের সামনে আসতে চায় না। ওর ছোট চুল বড় হয়ে এখন তাতে খোঁপা বাঁধা হয়, তাতে আবার ও জড়ায় চামেলির মালা। ধাঁধায় পড়লুম, হয়তোবা একটু চঞ্চল হয়ে উঠেছিলুম। এর বছরখানেক পরেই স্থির করে ফেললুম সুমিত্রাকে আমার চাই। স্থির করা কথাটায় একটু স্পর্ধা প্রকাশ পাচ্ছে কি? তাহলে তার কারণটা খুলেই বলি। ইন্দ্রজিৎ আর আমি সশ্রেণী, মানে ওরা আমাদের পাল্টি ঘর। লেখাপড়ায় আমি বরাবরই ভালো, দেশের অবস্থাও অচল নয়। তাছাড়া আমার মামা বড় সরকারি চাকুরে, যে কোনো সময়ই একটা মোটা মাইনের গদিতে বসতে পারি। সুতরাং আমার তরফ থেকে প্রস্তাব এলে ইন্দ্রজিৎ আর তার মা সৌভাগ্য বলেই বোধ করবেন, এই বিষয়ে একটুও সন্দেহ ছিল না। আর সুমিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রকম করে দেখেও চেহারায় আমার কোনো আপত্তিকর কিছু পাইনি। এমএ পরীক্ষা দিয়ে ফিরে এসে আর থাকতে পারলুম না। ইন্দ্রজিতের কাছে গিয়ে কথাটা পেড়েই ফেললুম। সে কিন্তু একটুও বিস্মিত হলো না, বরং মুচকি হেসে বললে, এই খবর আমি আগেই জানতুম। আমাদের মায়ে বেটায় এ সম্বন্ধে অনেকবার আলোচনাও হয়ে গেছে। সেজন্যে আমি এর ভিতরে অনেক সম্বন্ধ ফিরিয়ে দিয়েছি রে। তার মধ্যে সত্যিকারের ভালো সম্বন্ধও ছিল।
সুমি তো আমাদের দেখতে খারাপ নয়। শুনে আনন্দ আর গর্ব দুই হলো। ইন্দ্রজিৎ ওর মাকে ডেকে তখনই বললে, মা, পাখি ঠিক ধরা দিয়েছে গো। মা হাসতে লাগলেন। তাকে প্রণাম করাতে মাথায় হাত রেখে বললেন, আজ যা আনন্দ হলো, খুকির আমার রাজার ঘরে বিয়ে হলেও অত হতো না। কথাবার্তা তখনই সব হয়ে গেল। ঠিক হলো যে ইন্দ্রজিৎ গিয়েই আমার বাবার কাছে কথাটা পাড়বে। তিনি যে আপত্তি করবেন না তা আমরা সবাই জানতুম। ইন্দ্রজিৎ তার কাছে আমার মতোই বড় প্রিয়। বিশেষত ওরা যে কিছু টাকা কড়িও দেবে তা মায়ের কথার আঁচে বোঝা গিয়েছিল। দিন 10 পরে একসঙ্গেই বাড়ি ফিরলুম। ইন্দ্রজিৎ প্রথমে কথাটা বললে আমার মাকে। তিনি তো তখনই রসগোল্লা আনতে পাঠালেন। বাবাকে বলতে তিনিও তখনই রাজি হলেন বটে, কিন্তু বললেন, ওর তো এই সবে 23, আর বছরখানেক না গেলে আমি বিয়ে দেব না। 24 বছরে ওর একটা ফাঁড়া আছে, সেটা কেটে যাওয়া দরকার। তাছাড়া এত তাড়াতাড়ি বিয়েও আমি পছন্দ করি না। কথা বাঁকা রইল, মোদ্দা এই সময়টা তোমাদের অপেক্ষা করতে হবে। মনে মনে ঠিক বাবার উপর খুশি না হলেও কথাটা মেনে নিতে হলো। এর দিন কতক পরে আবার ইন্দ্রজিতের বাড়ি যখন পৌঁছলাম, তখন দেখি সুমিত্রা মোটেই আমার সামনে বেরোতে চায় না। হঠাৎ দেখা হয়ে গেলেও সুন্দর গাল দুটিতে আবিরের আভা ফুটে ওঠে। অথচ সম্বন্ধের কথা শুধু যে শুনেছে তাই নয়, মেনেও নিয়েছে এবং বোধহয় খুশিও হয়েছে। ওর চুরি করা চাহনিতে একটা আশা আর প্রতীক্ষার ছবি দেখেছি। শুধু তাই নয়, অসহিষ্ণু যৌবন যখন সুযোগ খোঁজে তখন সুবিধার অভাব হয় না। একদিন সন্ধ্যার ঠিক আগে পূর্বাকাশে যখন অন্ধকার নিবিড় হয়ে এসেছে, তখন পশ্চিমে আছে একটুখানি রং। বাগানের মধ্যে সুমিত্রার সঙ্গে দেখা হলো। সুমিত্রার মা গিয়েছিলেন পাশে রায়দের বাড়ি বেড়াতে। ইন্দ্রজিৎ তারও আগে সেটেলমেন্ট অফিসে গেছে। ওরই ফেরার অপেক্ষায় বাইরে বেড়াতে যায়নি, বাগানেই পায়চারি করছিলুম। সুমিত্রা তা জানত। কাজেই তার সে সময় ফুল তুলতে আসা এবং সহসা আমাকে দেখে লজ্জিত হয়ে পালিয়ে যাবার চেষ্টাটা আমার কাছে অভিনয় বলেই মনে হলো এ ওর ইচ্ছা করেই আমাকে সুযোগ দেওয়া। তাছাড়া নতুন যৌবনের অঞ্জন মাখানোর মুখে দিনশেষের অন্তিম আভাটুকু পড়ে এমনই মোহনীয় করে তুলেছিল যে সে সময় বিবেকে ও কথা বোঝানো ছাড়ার উপায়ও ছিল না। সুমিত্রা লজ্জায় জিভ কেটে পিছন ফিরেছে। এমন সময় আমি ওর একটা হাত চেপে ধরলুম। ও বিশেষ জোর করলে না, বরং হাতটা ধরে একটু টান দিতেই একেবারে আমার বুকের কাছে চলে এলো। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে চুপি চুপি প্রশ্ন করলুম, আমি হঠাৎই কি এত পর হয়ে গেলাম সুমি, যে একবারও আমার কাছে আসা যায় না? সে জবাব দিলে না, শুধু লজ্জায় মাথাটা আরো নিচু হয়ে গেল। আমি এক হাতে আরো কাছে ওকে টেনে এনে আর এক হাতে জোর করে ওর মুখখানা তুলে ধরলুম। লজ্জায় আর আবেশে ওর তনু দেহটি যেন আমার হাতের মধ্যেই এলিয়ে পড়েছে। মুখের উপরে কে মাখিয়ে দিয়েছে আলতা। একবার মাত্র মুগ্ধ দৃষ্টি আমার চোখের উপর মেলেই ও চোখ বুঝলে। সমস্ত ভঙ্গিটিতে একটা আত্মসমর্পণের ভাব। কিন্তু সে সুযোগ আমি নিইনি। ওর ললাটে একবার মাত্র আমার গালটা জোরে চেপে ধরেই ওকে ছেড়ে দিয়েছিলুম। আমাদের সমস্ত আয়োজন, সমস্ত প্রস্তুতি থাক প্রথম মিলনের রাত্রিটুকুর জন্যে। পরিচয়ের দৈনন্দিনতা সে প্রতীক্ষাকে না অর্থহীন করে দেয়। সুমিত্রাও বোধহয় আমার সে পৌরুষের মহিমা বুঝল। নিজেকে একটু সামলে নিয়েই হেঁট হয়ে আমার পায়ের ধুলো নিলে। তারপর একরকম ছুটেই বাড়ির ভিতরে চলে গেল।
এরপরই অকস্মাৎ ভারতের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আগুন জ্বলে উঠল। শুরু হলো মহাত্মাজির ডান্ডি অভিযান, ভারতের চিরস্মরণীয় আইন অমান্য আন্দোলন। অনেক পতঙ্গই ঝাঁপিয়ে পড়ল সেই গৌরবের ও আত্মত্যাগের বহ্নিশিখায়। এই সময়ে একদিন আমি হোস্টেলের ঘরে বসে আছি, ইন্দ্রজিৎ এসে বললে, চল। বিস্মিত হয়ে প্রশ্ন করলুম, কোথায়? সে বললে, কেন, দেশে। ওখান থেকেই যাব মহিষবাথান। ডাক এসেছে এবার, আর ছেলে খেলার সময় নেই। আমি বললাম, নাটক থাক, ব্যাপারটা কি বল দেখি। এত বড় নাটক যে আর হয়নি রে। সোজা কথা কি মুখ দিয়ে বেরোয়? মোদ্দার সিডি মুভমেন্টে যাবে না? আমি একটু সংকুচিত হয়ে পড়লুম, তবু কণ্ঠস্বরে জোর দিয়েই বললুম, না, ওসব মুভমেন্টে আমার বিশ্বাস নেই। দুদিন অপেক্ষা করেই দেখ আগে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়, তারপর না হয় লাফালাফি কর। ইন্দ্রজিতের দৃষ্টি কঠিন হয়ে এলো, কিন্তু সে হঠাৎ শান্ত কণ্ঠেই বললে, হ্যাঁ, শেষেও লোক লাগবে বটে, কিন্তু এক দলকে তো আগে নামতেই হবে। সবাই অপেক্ষা করলে কাজটা শুরু করবে কে? সে আর কোনো কথা বললে না। আমি তখন কি একটা অছিলায় বাইরে বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখি ইন্দ্রজিৎ আর নেই। দিন কতক পরে খবর পেলুম সেই মহিষবাথানে ধরা পড়েছে, আর নাকি মারধরও খেয়েছে খুব। মনটা খুব খারাপ হয়ে গেল। আমার অকর্মণ্যতার জন্য নয়, ওর নির্বুদ্ধিতার জন্য। তবু তখনই দেশে চলে গেলাম। নিজের বাড়িতে একবার দেখা দিয়েই সাইকেলে চড়ে উপস্থিত হলাম সুমিত্রাদের বাড়ি। মনে আশঙ্কা ছিল ওর মা বোধহয় খুব কান্নাকাটি করবেন, কিন্তু গিয়ে দেখি তিনি নিশ্চিন্ত মনে একটি বৃদ্ধ গোছের ভদ্রলোকের সঙ্গে গল্প করছেন। আমাকে দেখে বরং একটু যেন অবাক হয়ে প্রশ্ন করলেন, তুই যাসনি? আমি বললুম, না, তার কারণ আমি জানি যে এতে কিছু হবে না, শুধুই। শুনেছেন তো সব। মা জবাব দেবার আগেই বৃদ্ধ ভদ্রলোকটি কথা কইলেন। বললেন, ভাই, হবে না যে এমন কথা কি করে বলো? বহু দেশেই তো এমনি করেই হয়েছে। এইবার লোকটিকে চিনতে পারলুম। ইনি হলেন ইন্দ্রজিতের পরেশদা। খুব বেশি বয়স নয়, 40-এর এধারেই। নন কোঅপারেশন আন্দোলনের সময় ইনি কলেজ ছাড়েন, জেলে যান। তারপরও বহুদিন কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। নন কোঅপারেশন থেমে গেলে স্বরাজ্য পার্টির আমলে আরো গরম কোন দলের সঙ্গে মিশে কি করেন, তার ফলে অন্তরীণ ছিলেন বহুদিন। সম্প্রতি খুব অসুস্থ হওয়াতে ছাড়া পেয়েছেন। সেই অসুখের জন্যই ওকে অত বুড়ো দেখাচ্ছে। বাঁচবার নাকি আশাই ছিল না। ইন্দ্রজিৎই বহু অর্থ ব্যয় করে একটু সুস্থ করে তুলেছে। এর উপস্থিতিতে ব্যাপারটা পরিষ্কার হলো। ইনি তাহলে ইন্দ্রজিৎকে খেপিয়ে তুলেছেন। আমি একটু রুক্ষ স্বরেই বললুম, অন্য দেশে ঠিক এমনি করে হয়নি। পাগলামিতে স্বাধীনতা পাওয়া যায় না। আপনি তো অনেকদিন ধরেই অনেক কষ্ট করলেন, কিছু হলো কি? তারপর একটু থেমে বিদ্রুপের স্বরে বললুম, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। পরেশদার ওষ্ঠপ্রান্তে একটু ক্ষীণ হাসির রেখা দেখা দিল। বললেন, ভুল তো হতেই পারে ভাই, ভুল তো হতেই পারে ভাই বোঝবার, তবে সেই সম্ভাবনাটা উভয় পক্ষেই তো আছে। কি হয়েছে আর কি হয়নি সেটা বুঝতে গেলে 50 বছরের ইতিহাসে ফিরে যেতে হয়। তুমি ঠিকই বলেছ, ঢাল তলোয়ার নেই, সত্যি কথা। তো যা আছে তাই নিয়েই তো এগোতে হবে। আমি কণ্ঠস্বর আরো রুক্ষ করে বললুম, তা হয়তো হতে পারে, কিন্তু ওসব ননসেন্স আমি বুঝি না। মা,
আপনিও কি এইসবে প্রশ্রয় দেন? মার মুখ অনেকক্ষণ ধরেই গম্ভীর হয়ে গিয়েছিল। তিনি বললেন, প্রশ্রয় প্রশ্রয় আর দেবার কি আছে বলো? ছেলেরা বড় হলে তারা নিজেদের বিবেচনাতেই চলতে চায়। তবে আমি তো আমার জিতুর কাজে নিন্দার কিছু দেখি না। সে জেলে যাবে বলেই গেছে, আর মার যদি খেয়েই থাকে তার জন্য ক্ষোভও করব না। আর একটা ছেলে যে আমার 18 বছর বয়সে টাইফয়েডে মরল, তার কি করছি? এই বলে তিনি হঠাৎই উঠে ভিতরে চলে গেলেন। তিনি যে আমার উপর খুশি হননি তা বুঝলাম। মেয়ে মানুষ, ভাব প্রবণতায় ঘা লেগেছে, কিন্তু সামান্য হৃদয়াবেগে ভেসে যেতে গেলে আমাদের চলে না। আমার নিজের তো আপত্তি আছেই, আমার বাবাও এসব পছন্দ করেন না জানি। তাছাড়া মামার দেওয়া সরকারি চাকরির সম্ভাবনা আছে, সেটা ভেস্তে গেলে খাবো কি? সমস্ত রাগটা গিয়ে পড়ল পরেশদার উপর। বললুম, তা আপনি এদের খেপিয়ে পাঠাচ্ছেন জামের মুখে, আর নিজে কেন এখানে বসে? আর একবার যান না, সাহস থাকে তো। আশ্চর্য, পরেশদার মুখের প্রশান্তি কিছুতেই নষ্ট হয় না। তিনি একটু মিষ্টি হেসে বললেন, ভাই, দুটোই ভুল করলে। খেপাতে আমি আসিনি। মা ডেকে পাঠিয়ে বললেন যে সুমিত্রা বোন নাকি আন্দোলনে যোগ দেবার জন্য পাগল হয়ে উঠেছেন। আমার মত কি তাই জানতে চাইলেন। তুমি যদি মাকে জিজ্ঞাসা করো তো জানতে পারবে। আমি বারণই করেছি। অনেক কারণে ওর এখন জেলে যাওয়ায় অসুবিধা আছে, তা আমি বুঝিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার যাওয়ার কথা, সময় এলেই যাব বই কি ভাই। তবে আমাদের তো একটা প্রতিষ্ঠান আছে, তারাই ভলেন্টিয়ার পাঠান। যার উপর হুকুম হবে সেই যাবে। আমার কিন্তু শেষের কথাগুলোয় কান ছিল না, বিরক্তিতে মন ভরে উঠেছিল। এ আবার কি উৎপাত! সুমিত্রা এক ফোঁটা মেয়ে, তাছাড়া দুদিন পরে তাকে আমার গৃহিণী হতে হবে, সে জেলে যাবে কি? অত্যন্ত অপ্রসন্ন মুখে বললাম, আপনার মতের জন্য অপেক্ষা না করে আগে আমার মতটাই নেওয়া উচিত ছিল, কারণ এখানে আমার ক্ষতিবৃদ্ধি ও অধিকারের প্রশ্নটাই বড়। তা হয়তো হবে ভাই, আমি তো ঠিক জানি না তোমার অধিকার কতখানি। মায়ের হয়তো ভুলই হয়েছিল। আচ্ছা বেশ, আসি এখন। সুমিত্রা কোথায় দাঁড়িয়েছিল জানি না, অকস্মাৎ বাইরে এসে খুব আস্তে অথচ দৃঢ় কণ্ঠেই বললে, আপনি চললেন কোথায় পরেশদা? আজ যে এখানে খেয়ে যাবেন মনে নেই? আমি নিজে রান্না করেছি। মা বড় দুঃখ করবেন আপনি না খেয়ে গেলে। পরেশদা একবার আমার মুখের দিকে চেয়ে কি যেন ভেবে নিলেন, তারপরে হেসে বললেন, তোমাদের বড় অতিথি তো এসেছে ভাই, আমাকে ছাড়ো না আজকের মতো। সুমিত্রা আমি যাতে শুনতে পাই এমনি গলাতেই বললে, অতিথি যতই বড় হোক, আসুন আপনি, বাড়ির ছেলে, তাতে কোনো অসুবিধা হবার কথা নয় পরেশদা, আপনি ভিতরে আসুন। তার এই সুস্পষ্ট অপমানকর ব্যবহারে অত্যন্ত আহত হয়ে শটান ভিতরে চলে গেলাম। রান্নাঘরের দোরের কাছ থেকে মার দিকে ভালো করে না চেয়েই বললাম, সুমিত্রা এখন অনেক বড় হয়েছে, দুদিন পরে ওকে শ্বশুরঘর করতে যেতে হবে। এখন যার তার সঙ্গে মিশে দেওয়া কি ঠিক হচ্ছে মা? মা কঠিন অথচ অনুচ্চ কণ্ঠে জবাব দিলেন, পরেশ ঠিক যে সে নয় বাবা, অন্তত আমাদের কাছে তো নয়ই। আমিও দম্বার পাত্র নই। বললুম, কিন্তু এইসব জেলে টেলে যাওয়ার পাগলামোগুলো মাথায় ঢুকছে তো? ওসব করা ওর চলবে না। আপনি একটু কড়া নজর রাখবেন। আমি ওসব পছন্দ করি না। মা নীরবে রান্নাই করে যেতে লাগলেন, উত্তর দিলেন না। ততক্ষণে আমার রক্ত আরো গরম হয়ে গিয়েছে। আরো চড়া গলায় বললুম,
যদি আপনারা সাবধান না হন তাহলে আমার পক্ষে আমার অঙ্গীকার পালন করা শক্ত হয়ে পড়বে। এরপর যেন আমায় দোষবেন না। মা এইবার জবাব দিলেন, না বাবা, যদি সেরকম কিছু ঘটেই যায় তোমায় দোষ দেব না। আমি এর ওপর আর কথা খুঁজে পেলুম না। সমস্তটা জড়িয়ে একটা আহত হবার আর অপমানিত বোধ হবার কারণ ঘটেছে, কেবল এই কথাটাই মনে হতে লাগলো। বোধ হলো যে ওদের ওই মিথ্যা দেশাত্মবোধে হাততালি দিতে পারিনি বলে ওরা আমাকে ছোট করে দেখছেন। ওদেরই বিপদে সান্ত্বনা দিতে এসেছি, সাহায্য করতে এসেছি, সেই কথা ভুলে গিয়ে তখনই সাইকেল ঘুরিয়ে বাড়ির পথ ধরলাম। এরপর বহুদিন আর ওখানেই যায়নি। কর্তব্যের খাতিরে একবার মধ্যে খবর নিতে গিয়েছিলুম, কিন্তু সেবারেও ঠিক আগের মতো অভ্যর্থনা পাইনি। কেমন যেন একটা ঔদাসীন্য ওদের ব্যবহারে। তারপর আর যেতে ইচ্ছেও করেনি, সময়ও পাইনি। কারণ ইতিমধ্যে মামা সেই চাকরিটি করে দিয়েছেন, ভালো মাইনে, উন্নতির আশা আছে, তাই মন দিয়ে কাজ করি। তবে খবর ওদের পাই বই কি। পরেশদা নাকি আবার মারধর খেয়েছেন খুব, তারপর পুলিশের হাতে ধরা পড়ে জেলেও গেছেন। ইন্দ্রজিতের মাত্র মাস 6 জেল হয়েছিল, ইতিমধ্যে সে খালাসও পেয়েছে, তাও শুনেছি। কিন্তু সেই আগে আমার কাছে দেখা করতে আসবে এই অপেক্ষা করছি বলে আর ওদের ওখানে যায়নি। ইন্দ্রজিৎ কিন্তু আর মাস 2 মধ্যে এধারে এলো না। আমারও একটা চাপা অভিমান ছিল, আমিও খবর নিতে গেলাম না। ও আমাকে বলে যায়নি, ফিরে এসেছে সে খবরও দেয়নি। কি করতে যাব যেচে সেধে? বাবাও বোধহয় ব্যাপারটা আঁচ করেছিলেন। তিনি প্রশ্ন কিছু করেননি, কিন্তু তার 1 বছর পেরিয়ে যাওয়ায় একটু উদ্বিগ্ন হয়ে উঠেছেন, সেটা বেশ বুঝতে পারি। তবে আমি উদ্বিগ্ন হইনি, জানি যে ওদের আসতেই হবে, এইরকম পাত্র সহজে মেলে না। এলো ইন্দ্রজিৎ ঠিক, কিন্তু আরো মাস 2 পরে একেবারে উপস্থিত হলো আমার কলকাতার মেসে। কিছুমাত্র ভূমিকা না করেই বললে, তোমার কাছে একটা কথা জানানো উচিত বলেই মনে করি, সেই জন্যই বিরক্ত করতে এলাম। আসছে হপ্তায় সুমিত্রার বিয়ে। বিয়ে? সুমিত্রার? হঠাৎ যেন মনে হলো বুকের কাছটা হিম হয়ে আসছে। ঠিক এতটার জন্য প্রস্তুত ছিলুম না। অনেকক্ষণ চুপ করে থেকে বললুম, আমাকে তোমাদের পাত্র হিসাবে পছন্দ হয়নি, এই খবরটা আগে দিলেই তো পারতে। মিছিমিছি আমরা অপেক্ষা করে থাকতাম না, বাবাও এমন ভাবে অপমানিত হতেন না। ইন্দ্রজিৎ মাথা হেঁট করেই জবাব দিলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সত্যিই বলছি, তোমাকে ছাড়া অন্য পাত্রের কথা আমরা কখনো ভাবতেই পারিনি। তুমি যাই করে থাকো না কেন, তবু বহুদিনের সম্পর্ক তোমার সঙ্গে। আমি জেল থেকে বেরিয়েই তোমার কাছে আসতুম, শুধু এই লজ্জাতেই আসিনি। জ্বালা যেন কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠেছিল। একটু ব্যঙ্গে সুরেই বললুম, তবে এ সম্বন্ধ আনলে কে? মুহূর্ত কয়েক চুপ করে থেকে ইন্দ্রজিৎ জবাব দিলে, এ সুমিত্রারই জেদ। আমরা প্রথমটায় কিছুতেই রাজি হইনি, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করার ভয় দেখালে। জানোই তো এরকম অভিমানী আর জেদি মেয়ে, আর বাধা দিতে সাহস হলো না। ও, এই তাহলে সুমিত্রার অত কঠিন হয়ে থাকার কারণ? পূর্বরাগ? ঈর্ষায় জ্বলতে জ্বলতে প্রশ্ন করলুম, তা সে ভাগ্যবানটি কে জানতে পারি কি, যিনি সুমিত্রা দেবীর প্রণয়রূপ দুর্লভ বর লাভ করলেন?
একটা যেন ছোট্ট দীর্ঘশ্বাসের সঙ্গে ইন্দ্রজিৎ জবাব দিলে, পরেশ দা। পরেশ দা? ভুলে গেলাম অভিমান, ভুলে গেলাম ঈর্ষা। সুমিত্রাকে সত্যই ভালোবেসেছিলাম, তাই কল্যাণবোধেরই জয় হলো। চেঁচিয়ে উঠলাম, সে কি, তোমরা কি পাগল? ইন্দ্রজিৎ করুণ কণ্ঠে বললে, পাগল হলেই বোধহয় ভালো হতো নরু। কত আদরের বোনকে কার হাতে তুলে দিচ্ছি সেটা তাহলে বুঝতে পারতুম না। পরেশদাকে শ্রদ্ধা করি খুবই, কিন্তু তবু ঠিক ওইটুকু মেয়েকে ওর হাতে তুলে দেওয়ার ইচ্ছে একেবারেই ছিল না। এটাও ঠিক নরু। তবে সে আর উপায় নেই ভাই। সামনে সোমবারই বিয়ে। পরেশদা জেল থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে অন্তরীণ হয়ে আছেন, একেবারেই শয্যাগত। সেবা করবার লোক নেই। সেই জন্য সুমিত্রার ইচ্ছা এই মাসের প্রথমেই যে দিনটি আছে সেইটাই ঠিক করার। পরেশদাও প্রথমে রাজি হননি, খুব বাধা দিয়েছিলেন নরু, কিন্তু সুমির কাছে ওকেও হার মানতে হলো। স্তম্ভিত হয়ে বসে রইলাম। জবাব দেওয়া তো দূরে থাক, কথাটা ভালো করে ভাবতেও যেন পারছিলুম না। আমার সেই আচ্ছন্ন অবস্থার মধ্যেই একসময় ইন্দ্রজিৎ চলে গেল। এরপর 2-3 দিন যে কি করে কাটলো তা ঈশ্বরই জানেন। সুমিত্রাকে কেন্দ্র করে আমি যে এত স্বপ্ন রচনা করেছি তা এতদিন নিজে বুঝতে পারিনি। আজ সেই স্বপ্ন ভাঙতে পারলুম। প্রথমটায় মনে হলো বোধহয় কিছুতেই সহ্য করতে পারবো না, পাগল হয়ে যাব, বুক বোধহয় ফেটে যাবে। শেষ পর্যন্ত কোনো রকম করে যদি বা একটু সামলে নিলুম, অফিস যাবার কথা ভাবতেও পারলুম না। একদিন বৃথা চেষ্টা করে 8 দিনের ছুটি নিয়ে দেশে চলে গেলুম। সুমিত্রাকে আমিও চিনতুম। ওর জিদ ও ছাড়বে না কিছুতেই, এটা জানা কথা। তবু মনে হলো শেষ চেষ্টা করতে দোষ কি। গেলাম পরেশদার ডাক্তারের কাছে। সেখানে আরো যা খবর পেলুম তাতে মনে হলো এক্ষেত্রে চুপ করে থাকা পাপ। তখনও সময় আছে। সেটা রবিবার, তার পরের দিন বিয়ে। সন্ধ্যার একটু আগে কিছুতেই স্থির থাকতে না পেরে অত্যন্ত নির্লজ্জের মতো সাইকেলে করে বেরিয়ে পড়লুম ওদের বাড়ির দিকে। ইন্দ্রজিৎ এ বিবাহে কাউকে নিমন্ত্রণ করেনি, কাউকে জানায়ও নি বিশেষ। শুধু ওর এক দূর সম্পর্কের পিসি চোখের জল মুছতে মুছতে এ ওর কাজ করছেন। সারা বাড়িটা নিস্তব্ধ নির্জন। ইন্দ্রজিৎকে গিয়ে বললুম, আমাকে 1 মিনিট ওর সঙ্গে কথা কইতে দেবে ভাই? ইন্দ্রজিৎ নিঃশব্দে আঙুল দিয়ে বাগানের দিকটা দেখিয়ে দিলে, অর্থাৎ সুমিত্রা সেখানেই আছে। আবার সেই বাগানেই দুজনের দেখা হলো। তেমনই নির্জন অপরাহ্ন, তবু কত তফাৎ। সুমিত্রা চুপ করে একটা শিউলি গাছের তলায় বসেছিল। আমি কাছে গিয়ে বসে পড়তে ও যেন একটু চমকে উঠল। তারপরই নিজেকে সামলে নিলে। দৃষ্টি তেমনি দূরে একটা ঘাসের উপর স্থির নিবদ্ধ করে বসে রইল। আমি যত কথা ভাবতে ভাবতে এসেছিলাম সব যেন গোলমাল হয়ে গেল। আকুলভাবে বলে উঠলাম, এ কি করলে সুমিত্রা, এ কি করলে? আমাকে যদি পছন্দ না হয় তো অন্য কোনো পাত্র আমি খুঁজে এনে দিচ্ছি। দেশ সেবার ব্রত বেছে নিয়েছেন এমন পাত্রেরও তো অভাব নেই, কিন্তু এ যে একেবারে পঙ্গু, অক্ষম। এবার সুমিত্রা কথা কইলে, সেই জন্যই তো ওর লোকের বেশি দরকার। উনি দেশের সেবায় সারা জীবন সঁপে দিলেন,
আমি না হয় ওর সেবাতে নিজেকে উৎসর্গ করলাম, এমনি তো আমাদের দেশ সেবা করবার উপায় নেই, এইভাবেই তা পৌঁছাক। কিন্তু সুমি, তুমি জানো না উনি কতদূর অসুস্থ? জানি নরুদা, উনি নিজেই সব বলেছেন। কখনো না, সব কথা তুমি নিশ্চয়ই এখনো শোনোনি। আমি ডাক্তারবাবুর কাছ থেকে এইমাত্র আসছি। একটা সাংঘাতিক আঘাতে ওর দেহের সবচেয়ে ক্ষতি হয়েছে। সুমি, তুমি তুমি জানো যে ওকে বিয়ে করলে কখনো তোমার ছেলে পিলে হবে না? তাও জানি। শান্ত কণ্ঠে জবাব দিয়ে সুমিত্রা উঠে দাঁড়ালো। আমি ছাড়া আর কোনো মেয়ে ওকে বিয়ে করতে চাইবে না, সেটা ঠিক, কিন্তু আমি সেইটাই গর্বের কারণ বলে মনে করি। আপনারা নিশ্চিন্ত থাকুন নরুদা, আমি সব জেনে স্বেচ্ছায় এই বিয়ে করছি। সে আর দাঁড়ালো না, বাড়ির ভিতরে চলে গেল। শুধু যাবার আগে কি মনে করে আমাকে একটা প্রণাম করে বললে, আপনার কাছে আমার অপরাধ জমে রইল ঢের, কিন্তু তবু আমার উপায় নেই নরুদা। আপনি বিশ্বাস করুন,